আচ্ছা, ফার্স্ট যে টপিকটা সেটা হলো আমাদের বায়োটেকনোলজির যে টপিকটা গতদিন পড়তে গিয়ে গেছিল কম্পিউটারটা, ঠিক আছে? তো তাকে আবার একটু ঠিকঠাক করে না নিয়ে আসা হয়েছে, দেখা যাক সে কতক্ষণ কি করে। আচ্ছা, এই কথাটার মানে কি রে? এই যে নকটা বা নক আউট যাই হোক, এই কথাটার মানে কি? কে বলবি? নক আউট কথাটার মানে কি? বন্ধ করে দেওয়া, ঠিক আছে? নক আউট কথাটার মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। যে সমস্ত ইঁদুরগুলো আহ, যে সমস্ত ইঁদুরগুলো ল্যাবরেটরিতে ইউজ করা হয়, বা যাদের আমরা হোয়াইট র্যাট বলি স্পেশালি। আচ্ছা, আর একটা জিনিস, মাইস মাউস র্যাট তিনটে কি এক জিনিস না আলাদা জিনিস? তিনটেই তো ইংলিশ কথা, তাই না? তাহলে তিনটে আলাদা, আলাদা না এক? এ বাবা, জুলজি পড়ছিস তোরা, এগুলো জানিস না? মাইস হচ্ছে সব থেকে ছোট ইঁদুর, র্যাট হচ্ছে সব থেকে বড় ইঁদুর, আর দুজনকেই মাউস বলে, ঠিক আছে? তো যে ইঁদুরগুলো ব্যবহার করা হয় সেটা দুটো ক্যাটাগরিতে পড়ে। একটা হোয়াইট র্যাট, যেটা হচ্ছে পেট কোয়ালিটি, মানে দেখবি অনেকে পোষে, সাদা ইঁদুর পোষে, বা তোরা ল্যাবরেটরিতে অনেক সময় কাটিসও, এটা একটা ইঁদুর। আর একটা ইঁদুর হলো যেটা শুধুমাত্র জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য বা এই সমস্ত বায়োটেকনোলজির জন্য যাদের জীবন বলিদান হয়েছে, সেই ইঁদুর। তো তারা হচ্ছে মাইস। তো সেই মাইসদের মধ্যে যদি আমরা তাকে মানে ঠিকঠাকভাবে রাখতে চাই, ঠিকঠাক ইন দ্য সেন্স যে এনভায়রনমেন্টের সঙ্গে সুইটেবল ভাবে রাখতে চাই, কারণ ল্যাবরেটরির যে এনভায়রনমেন্ট সেটা তো একটা মাইসের নর্মাল যে এনভায়রনমেন্ট সেরকম নয়। তো সেই ল্যাবের এনভায়রনমেন্টের সঙ্গে যদি আমি ঠিকভাবে রাখতে চাই, মানে সেই ইঁদুরটাকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাকে কিছু জিন টার্ন অফ করে দিতে হবে, ঠিক আছে? কিছু জিন আছে, ধর মোর দ্যান ওয়ান জিন ধরে নে, মোর দ্যান ওয়ান জিন টার্ন অফ করে দিতে হবে। কেন? এই যে জিনগুলোর কথা আমরা বলছি, মোর দ্যান ওয়ান জিন, এরা কি ধরনের জিন? এরা হচ্ছে ডমিনেন্ট জিন, বা ডমিনেন্ট কথাটা আমরা এখন আর খুব একটা ইউজ করি না, আমরা তার বদলে ইউজ করি ওয়াইল্ড টাইপ। তো ওয়াইল্ড টাইপ যে জিনগুলো আছে, তারা মানে তাদেরই প্রতিপত্তি আমরা সর্বত্র দেখতে পাই, তাই না? ওয়াইল্ড টাইপ জিনই ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই, সেটা হোমোজাইগাস থাকুক হেটেরোজাইগাস থাকুক। এখন কিছু ওয়াইল্ড টাইপ জিন যারা নাকি এমন কিছু ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে যাতে করে আমরা তাকে ল্যাবেতে রাখতে পারি না। যেমন ধর কোনো কোনো ক্ষেত্রে ইঁদুরের যে বিহেভিয়ার প্যাটার্ন বা তাদের যে নেচার, সেই নেচার অনুযায়ী তারা ল্যাবের যে ছোট কেজ, সেই ছোট কেজে থাকতে চায় না, বড় কেজে থাকতে চায়। বা সব থেকে যেটা মেন প্রপার্টি একটা ইঁদুরের ক্ষেত্রে, ইঁদুর হচ্ছে রোডেন্টস। তো রোডেন্টস মানে হচ্ছে তাদের সামনের দুটো ইনসাইজার কম্পারেটিভলি বড় অন্যান্য অ্যানিমেলের তুলনায়। আর এই যে দুটো দাঁত সামনের ইনসাইজার, সেই দুটো সারাক্ষণই বাড়তে থাকে। তো তারা কি করে, এই দাঁতটাকে মানে কন্ট্রোল করার জন্য বা মানে মেনটেন করার জন্য এরা কিছু না কিছু সারাক্ষণ কাটে। প্রায় প্রত্যেক রোডেন্টসই কাটে, প্রয়োজনের থেকে অতিরিক্তই কাটে, সেটার প্রয়োজন নেই কিন্তু কাটে, ওই দাঁতটাকে, দাঁতের গ্রোথটাকে ঠিকঠাক রাখার জন্য, স্তিমিত রাখার জন্য। তো আমরা ল্যাবে সেরকম কাটার মতো জিনিস দিতে পারি না, তাতে করে ল্যাবটা নোংরা হয়। সেই কারণে আমরা কি করি, এই ধর যে দাঁতের গ্রোথের জন্য যে জিনটা, সেটাকে আমরা টার্ন অফ করে দিই। একইভাবে ওরা যে অ্যাম্বিয়েন্সে থাকে, সেই অ্যাম্বিয়েন্সটা কেমন, খুব ঠান্ডা, তাই না? মাটির তলায় থাকে, তো তো মাটির তলা খুবই ঠান্ডা। সেই অ্যাম্বিয়েন্স আমরা ল্যাবে সবসময় দিতে পারি না, যতই এসি চলুক। এসির যে ঠান্ডা সেটা হচ্ছে
হিউমিডিটির জন্য ঠান্ডা, টেম্পারেচার ফলের জন্য ঠান্ডা নয়, ওটা ম্যাক্সিমাম হিউমিডিটি থাকে। তো আমরা ঠান্ডাটা করে দিতে পারি, কিন্তু পাশাপাশি হিউমিডিটিটা বেড়ে যায়, যাতে করে হিউমিডিটিটা আমরা মানে ওই হিউমিডিটির সঙ্গে মাইসটাকে অ্যাডাপ্টেড করানোর জন্য কিছু জিনকে আবার অফ করে দিতে হয়। সহজ কথা, এমন কিছু জিন, তাদের কিছু প্রোডাক্ট, তাকে আমরা অফ করে দিচ্ছি, এবং সেই প্রোডাক্ট বা সেই জিন যাই বলিস না কেন, সেটা কিছু ইউজে কাজে লাগছে। তো কি কি ইউজে কাজে লাগছে? মেন ইউজ, প্রথম যে ইউজ সেটা হচ্ছে জিন ফাংশন স্টাডি। স্টাডিজ, ঠিক আছে, জিন ফাংশন স্টাডিজ, ডিআইএস, এটা একটা ইউজ। কার ক্ষেত্রে বল? যে সমস্ত নকআউট মাউস আছে তাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে মানে এই নামটা কতটা শুনেছিস জানি না, নামটা লিখে বলছি, টার্গেট ভ্যালিডেশন। জিনকে ইনঅ্যাক্টিভ রাখার জন্য প্রোটিন ইউজ করা হয় সব সময়। তো সেই প্রোটিনটা কতদিন পর্যন্ত সেই জিনটাকে এনকোড করে রাখবে বা সেই জিনটাকে নিষ্ক্রিয় করে রাখবে, সেটা স্টাডি করা হয় বা সেটা সম্বন্ধে বোঝা হয়। নেক্সট কি? কম্পাউন্ড স্পেসিফিসিটি টক্সিকোলজি স্টাডি। আচ্ছা, টক্সিকোলজি নামটা অনেকে শোনেনি এর আগে। এই নামটা যে জায়গা থেকে এসছে তাকে আমরা বলি জেনোবায়োটিক্স, এই নামটাও নতুন। তো ব্যাপারটা কি, যেমন আমরা হয়তো ক্লাস 11-এ অনেকে পড়েছিলাম ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট, অতিমাত্রিক উপাদান, স্বল্পমাত্রিক উপাদান, যে উপাদানগুলো আমাদের প্রয়োজন কিন্তু বেশি মাত্রায় নয়, অথবা খুব কম মাত্রাতেও নয়। তো এই উপাদানগুলো ছাড়া আমাদের নাকি বেশ কিছু ফিজিওলজিক্যাল মেকানিজম ঠিকঠাকভাবে চলে না। আবার এমন কিছু উপাদান আছে যেগুলো হচ্ছে টক্সিক কেমিক্যাল বলা হয়। মিনারেল টক্সিসিটি বলে সেখানে একটা চ্যাপ্টার ছিল, বা একটা হয়তো ছোট কোনো অংশ ছিল, মিনারেল টক্সিসিটি। তো জিনিসটা কি মিনারেল টক্সিসিটি? জিনিসটা কি না, কোনো উপাদান যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত মাত্রায় আমাদের বডিতে চলে আসে, অথবা আনওয়ান্টেড কোনো জিনিস যদি আমাদের বডিতে আসে, তখনই মিনারেল টক্সিসিটি হয়। আনওয়ান্টেড কোনো মিনারেলের তুলনায় প্রয়োজনের থেকে অতিরিক্ত যদি কোনো মৌল আসে, তাহলে নাকি ক্ষতিটা অনেক বেশি হয়। এই ধরনের যে স্টাডি বা এই ধরনের যে আছে, তাকে আমরা জেনোবায়োটিক্স বা টক্সিকোলজি এই টপিকের আন্ডারে ফেলি। ঠিক আছে? তো এই জিনিসটা থেকেও মানে এই জিনিসটাকেও এখানে আমরা স্টাডি করতে পারি। কি করে স্টাডি করব? ওই একইভাবে জিন সবসময় কোনো না কোনো প্রোটিনকে এনকোড করে, এবং যে প্রোটিনগুলোকে তারা এনকোড করছে সেই মানে সেই প্রোটিনগুলোকে যদি আমি অফ করে দিই, তাহলে হয়তো সে কোনো টক্সিক সাবস্টেন্সকে প্রতিহত করতে পারে, আবার কোনো টক্সিক সাবস্টেন্সকে হয়তো মানে কি বলবো, স্টিমুলেটও করতে পারে। ঠিক আছে? তো দুটো আলাদা ইস্যুর জন্য করা হয়। তো ধরে নে একটা নর্মাল যদি আমার মানে মাইস হয়, ঠিক আছে, নর্মাল একটা মাইস ধরে নিচ্ছি, এটা একটা নর্মাল মাইস। তো এই নর্মাল মাইসটার ক্ষেত্রে যে জিনটা রয়েছে, যে জিনটাকে আমি পরে নকআউট জিনে মানে কনভার্ট করতে চাই, তার যে জিনটা রয়েছে সেটা ধর এইটা একটা জিন। ঠিক আছে? এটা একটা জিন। তো এই জিনটার মধ্যে মানে এই জিনটা কোন একটা প্রোটিনকে এনকোড করে, প্রোটিনকে এনকোড করে। সৌমিরা কি দ্বারা, ও আচ্ছা, আমারও তাই মনে হলো কেউ একটা যেন রিকোয়েস্ট পাঠিয়েছিল জয়েনের।
হ্যাঁ, তো এটা ধর একটা নর্মাল মাইস, যে বা মাউস বা র্যাট যাই হোক না কেন, তো সে একটা কোনো প্রোটিনকে এনকোড করে। তার মানে এই যে জিনটা রয়েছে সেই জিনটার একটা এক্সপ্রেশন হয়। তাহলে ফাংশনাল জিন রয়েছে। কিন্তু যখনই তুই একটা নকআউট মাইস প্রডিউস করছিস, সে কি করছে, তার যে জিনের বিন্যাস আর কি, সেটা এরম ধরনের, ধরে নে এর মধ্যে কোনো একটা জিন যেটা আগের মতো, ও কোনো একটা জিন যেটাকে তুই অফ করে রেখেছিস, তাহলে এও প্রোটিন তৈরি করতে পারে, এও প্রোটিন তৈরি করতে পারে, দুজনেই প্রোটিন তৈরি করতে পারে। কিন্তু এই জিনটাকে তুই কি করেছিস, ইনঅ্যাক্টিভেট করেছিস। ঠিক আছে, ইনঅ্যাক্টিভেশন, তাহলে এটা নন ফাংশনাল জিন। এখন নন ফাংশনাল জিন সেটা কিরকম ধরনের জিনিস, ধর এই যে মাঝখানে আমরা যে জায়গাগুলো দেখছি এটাকে কি বলে, নন সিস্টোন পার্ট, তাই না? সিস্টোন নন সিস্টোন পার্ট, এই যে নন সিস্টোন পার্ট আর নন ফাংশনাল জিন একই রকম নয়। কেন নয়? না, এই নন ফাংশনাল জিনের ওপরে একটা প্রোটিন লেয়ার তৈরি হয়েছে, একটা প্রোটিন লেয়ার তৈরি হয়েছে যাতে করে ওই প্রোটিন মানে ওই জিনটা আর যেন কোনো প্রোটিন না তৈরি করতে পারে। ঠিক আছে, এটাই হলো আমাদের নকআউট মাইসের ক্ষেত্রে মেন যে ব্যাপার সেটা। তো এটা দেখবি অনেক রকম ডায়াগ্রাম ফায়াগ্রাম দিয়ে সুন্দর করে ইন্টারনেটে বল বা বইয়েতে বল দেওয়া থাকে, দরকার নেই অত কিছু ডায়াগ্রাম আমরা ইউজ করব না। সবথেকে বড় কথা, ইঁদুর তো আঁকবই না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপস। স্টেপস মানে নাচের স্টেপ নয়, কিভাবে একটা নর্মাল মাউসকে আমরা বা মাইসকে আমরা নকআউট মাইসে পরিণত করছি। তো ফার্স্ট যে স্টেপ তাকে আমরা বলছি ইনজেকশন ফর ফরেন DNA into a fertilized egg। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। কোথায় তামান্না, কই মেসেজ করেছিল দেখলাম, যাই হোক এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে কি পাবো, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, যেখানে কি হচ্ছে না একটা মাইক্রো ইনজেকশন ইউজ করা হচ্ছে, এখানেও ইনজেকশন ইউজ করা হয়েছে, ফরেন ডিএনএ যেটা একটা ফার্টিলাইজড এগের মধ্যে ঢোকানো হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা জিনিস বলি, নকআউট মাইস, এটা এটা তোরা উত্তর দিবি, হ্যাঁ না যা ইচ্ছে উত্তর দিতে পারিস, যদি এক্সপ্লেনেশন জানিস বলবি, না জানলে বলবি না, যা ইচ্ছে, কিন্তু উত্তরটা তোদের থেকে পেলে তবে আমি কিন্তু এর পরের কথাটা বলবো। এরা কি মানে নকআউট মাইস কি ট্রান্সজেনিক মাইস? বল। ট্রান্সজেনিক প্রাণী মানে কি? ওই তো যাকে তৈরি করে, যাকে তৈরি করে, কি করে তৈরি করে? মানে ওই বায়োটেকনোলজির মাধ্যমে। সাধারণ প্রাণীর সঙ্গে ট্রান্সজেনিক প্রাণীর পার্থক্য কি? ওর মধ্যে এক্সট্রা কিছু জিন ঢুকিয়ে দেওয়া হয় যেগুলো অন্য সাধারণের থেকে আলাদা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। সৌমি বল, ডলি কি করে তৈরি হয়েছে? তো হ্যাঁ মানে কি করে, প্রসিডিওরটা কি? ওই যেরকম মেধা একটু আগে বললো যে নতুন কিছু জিন সেখানে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই কি ডলি সেভাবে হয়েছে, নতুন জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে জাইগোটকে? ডলি কিভাবে তৈরি হয়েছে? এই যে তুই একটা সেদিন প্রজেক্ট এনে আমায় দেখালি, হ্যাঁ স্যার, তাহলে প্রজেক্টটা লিখতে গিয়ে পাসনি ডলি কি করে তৈরি হয়েছে?
স্যার মানে নিজে থেকে তো লিখিনি ওই জন্য আর কি, না, পড়ে লিখতে লিখলে হয়তো। লিখতে 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 কি ছিল ওখানে, যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, প্লাজমিড ডিএনএ তৈরি, এইসব কথা ছিল ভেতর ভেতর। আমি একেবারে তোকে বলছি না যে মুখস্থ বল, বুঝিয়ে বল, এরম না, মানে লিখতে গিয়ে তো দেখ আমরা পড়ে পড়েই নিশ্চয়ই লিখি। তো তাতে করে তোর কি মনে হয়েছে লিখতে গিয়ে ওখানে কিসের কথা আছে? স্যার রিপ্রোডাক্টিভ ক্লোনিং, তারপরে থেরাপিউটিক ক্লোনিং, এইগুলো মানে এই ক্লোনগুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, মানে ক্লোনিংটা ম্যাক্সিমাম লিখেছিস। আচ্ছা বলছি, ডলির ঘটনাটা হ্যাঁ। আগে বলি, তারপরে আমি বলছি যে কি করে ট্রান্সজেনিক প্রাণী তৈরি হয়, আর ট্রান্সজেনিক প্রাণীর সঙ্গে নর্মাল প্রাণীর ডিফারেন্স কি, আর এখানে নকআউট মাইস কি আসলে কোনো ট্রান্সজেনিক প্রাণী, প্রত্যেকটার উত্তর আসবে। দেখ প্রথমত ডলির ঘটনাটা হলো, ডলি সে সে একটা এরকম এমব্রায়ো ছিল, স্বাভাবিক, কোনো একটা সময় জাইগোট ছিল, নট এমব্রায়ো, জাইগোট ছিল। আর ডলিরই মায়ের ম্যামারি গ্ল্যান্ডের একটা কোষ তুলে আনা হয়েছিল, ঠিক আছে? তো এই ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে থেকে তার নিউক্লিয়াসটাকে বার করে দেওয়া হয়েছিল, আর ডলির যে নিউক্লিয়াস সেটা ওই ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, তাতে করে এই ম্যামারি গ্ল্যান্ডের যে কোষটা সেটাই জাইগোট হয়ে গেছিল। এখন এই কোষটাই বারবার বিভাজন করে ডলিকে তৈরি করেছে, ঠিক আছে? এই পদ্ধতিটাকে আমরা ট্রান্সজেনেসিস বলছি, আর অ্যানিমেলটাকে আমরা ট্রান্সজেনিক বলছি। এবার আমরা কিরম জানি? আমরা জানি যে এটা একটা সেল, সেই সেলের মধ্যে বাইরে থেকে কোনো একটা ডিএনএ তাকে ঢুকিয়ে দেওয়া হলো, এই সেলটা বারবার ডিভাইড করে একটা অ্যানিমেল তৈরি করলো, সেটা ট্রান্সজেনিক অ্যানিমেল, সেটাও ঠিক জানি। তো এইখানে দেখ, এই যে মায়ের যে ম্যামারি গ্ল্যান্ডের যে সেলটা রয়েছে, সেই সেলে কিছু সাইটোপ্লাজমিক ডিএনএ ছিল, এক নম্বর। যেই সাইটোপ্লাজমিক ডিএনএ কখনোই কোনো জাইগোটে থাকে না, সাইটোপ্লাজমিক ডিএনএ বা থাকলেও সেটা খুব একটা অ্যাক্টিভ থাকে না। ডলি খুব তাড়াতাড়ি বড় হয়েছিল, বাকি অন্য কিছু কিন্তু হয়নি, খুব তাড়াতাড়ি বড় হয়েছিল। ট্রান্সজেনিক অ্যানিমেল মানেই তারা খুব তাড়াতাড়ি বড় হয়। মাংস উৎপাদনকারী যে সমস্ত অ্যানিমেল, সেটা মুরগি হতে পারে, শূকর হতে পারে, গরু হতে পারে, মানে যারা খুব তাড়াতাড়ি বড় হয় তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রান্সজেনিক অ্যানিমেল। তো সেইটা কি করা হয়? এই প্রথম পদ্ধতিটার দ্বারা করা হয়, যেখানে এই যে মায়ের যে সাইটোপ্লাজম, মনে করে এটা মায়ের সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে যে ডিএনএ আছে, সাইটোপ্লাজমিক যে ডিএনএ আছে, সেই সাইটোপ্লাজমিক ডিএনএ থেকে ম্যাক্সিমাম কাজ হয়। নিউক্লিয়াসের যে অংশটা, নিউক্লিয়ার ডিএনএ বা জিনোমিক ডিএনএ আমরা যাকে বলি, জিনোমিক ডিএনএ, সেই জিনোমিক ডিএনএ থেকে প্রোটিন সিক্রিশন তাড়াতাড়ি হয়, কিন্তু সেল ডিভিশন ভালোভাবে হয় না। তার মানে এ হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, সেগুলো দেখাশোনা করে। আর সাইটোপ্লাজমিক ডিএনএ কি করে না, সে সেল ডিভিশনে পার্টিসিপেশন করে, ঠিক আছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে একটা নর্মাল অ্যানিমেলের তুলনায় ট্রান্সজেনিক অ্যানিমেলের ডিফারেন্স কি? মোর টাইমস প্রোটিন, সেল ডিভিশন হতে গেলেও কিছু প্রোটিন বা কিছু এনজাইম দরকার। আবার কোনো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, তাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, সেই অ্যাক্টিভিটিটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে সেই এনজাইম বা সেই প্রোটিন বা সেই হরমোনটা আমার দরকার। সহজ কথা, ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো প্রোটিন এসে দাঁড়াচ্ছে। তার মানে একটা সাধারণ অ্যানিমেলের তুলনায় একটা ট্রান্সজেনিক অ্যানিমেল তার কোনো না কোনো প্রোটিন উৎপাদনকারী জিনকে সক্রিয় রাখে, ঠিক আছে? এই হলো ট্রান্সজেনিক অ্যানিমেলের ডেফিনেশন। আমরা যে মাইসটাকে নিয়ে কথা বলছি, সেই মাইসটার যদি, ধরে নিচ্ছি বোঝার সুবিধের জন্য, এইভাবে চারখানা জিন থাকে, এ, বি, সি এবং ডি, এরকম যদি ধরে নিই চারখানা জিন থাকে, তার মধ্যে আমি কি করছি, মোর দ্যান ওয়ান জিনকে আমি ইনঅ্যাক্টিভেট করছি, তাহলে এটা কি ট্রান্সজেনিক মাইস? না, ট্রান্সজেনিক মাইসের ক্ষেত্রে জিনের অ্যাক্টিভেশন হয় বা হাইপার অ্যাক্টিভেশন হয়। ট্রান্সজেনিক অ্যানিমেলের ক্ষেত্রে কোনো একটা জিন তার হাইপার অ্যাক্টিভেশন হয়, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হাইপার ইনঅ্যাক্টিভেশন হচ্ছে।
হাইপার নাও লিখতে পারি, হাইপোও লিখতে পারি, কিন্তু ঘটছে কি ইনঅ্যাক্টিভেশন। একটা একটা করে জিন ইনঅ্যাক্টিভ করে আমরা সেই জিনটার প্রোডাক্টকে স্টাডি করছি। দেখ একটু আগে আমরা সেটাই লিখেছি যে আমরা কি করছি, জিন ফাংশন স্টাডি করছি, তাই না? জিন ফাংশন স্টাডি করছি, ফার্স্ট পয়েন্টটা যেটা ছিল, এটাই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আমরা বাকি পয়েন্টগুলোতেই গেছি। এই হলো ব্যাপার। আচ্ছা, তো আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে আবার ফিরে আসি। স্টেপ 1 হয়ে গেল, যেখানে একটা ফরেন ডিএনএ আমরা ফার্টিলাইজড এগের মধ্যে ইনজেক্ট করেছি। এবার কি হবে না, বলছে ওই ফার্টিলাইজ যে এগটা, সেই ফার্টিলাইজড এগের মধ্যে একটা প্রো নিউক্লিয়াস তৈরি হবে। প্রো নিউক্লিয়াস, শর্টে লিখলাম, প্রো নিউক্লিয়াস ফর্মড বাই ইউজিং অফ মাইক্রো ইনজেক্টেড ডিএনএ। বাইরে থেকে যে ডিএনএটা কি আমরা ইনজেক্ট করেছি সেটার জন্য। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে কি হবে? 3 নম্বর পয়েন্টে একটা নাম, নতুন নাম আসবে, তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড বা ইন্টিগ্রেটস ডিএনএ। ইন্টিগ্রেটস ডিএনএ না, ইন্টিগ্রেটস ক্রোমোজোম। আচ্ছা, যখন সেলটা ডিভাইড হচ্ছে, ডিভাইডের আগে পর্যন্ত তো একটা প্রো নিউক্লিয়াস রয়ে গেছে, কিন্তু যখন সেলটা ডিভাইড হচ্ছে, কোষটা যখন বিভাজন হচ্ছে, তখন সেই ছোট প্রো নিউক্লিয়াস সেটার ডিএনএটাও কিন্তু খুলছে, তাই না? যেভাবে হয় তোরা জানিস মেকানিজমটা, সেইভাবে খুলছে। সেই ডিএনএ বলতে আমরা বলছি ওই প্রো নিউক্লিয়াসের ডিএনএ। সেই প্রো নিউক্লিয়াসের ডিএনএটা ক্রোমোজোম তৈরি করছে, কিন্তু ও নিজে কোনো একটা ক্রোমোজোম তৈরি করতে পারছে না। তাহলে কি হবে? তাহলে সেই অ্যানিমেলটার স্বাভাবিক যে ক্রোমোজোমের বিন্যাস, যাকে আমরা ক্যারিওটাইপ বলি ক্রোমোজোমের, সেই ক্যারিওটাইপটা নষ্ট হয়ে যাবে। মানে ধর 46টা তার ক্রোমোজোম ছিল, ধর আমরা একটা ট্রানজেনিক হিউম্যান তৈরি করছি, সরি ট্রানজেনিক না, নকআউট হিউম্যান তৈরি করছি, তাহলে তার 46খানা ক্রোমোজোম ছিল, কিন্তু যেই 47 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে আমরা টার্নার সিনড্রোম বা এই সমস্ত সিনড্রোমের আন্ডারে ফেলে দিচ্ছি। তো এটা তো সিনড্রোম নয়, এটা এক্সপেরিমেন্ট। তাহলে আমরা কি দেখব? ইন্টিগ্রেটস ক্রোমোজোম, অর্থাৎ নর্মাল ক্রোমোজোমের সঙ্গে এই ক্রোমোজোমটা ইন্টিগ্রেটেড হয়ে যাবে। এটা 3 নম্বর। 4 নম্বর পয়েন্টে কি দেখব? সেখানে দেখব সিউডো প্রিগ্রেনেট, জানা, এক মিনিট, সরি, সিউডো প্রেগনেন্ট লেখাটা ভুল পড়ছিলাম, ফিমেল ফর্ম হবে, ঠিক আছে? সিউডো প্রেগনেন্ট ফিমেল ফর্ম হবে। এই সিউডো প্রেগনেন্ট ফিমেল, এই যে টার্মটা, ঠিক আছে, এই টার্মটা তোদের পরীক্ষায় আসবেই, যেই প্রশ্ন করুক এই টার্মটা তোদের পরীক্ষায় আসবেই। সিউডো প্রেগনেন্ট ফিমেল ব্যাপারটা কি? যদি কোনো এক মাইসের ক্ষেত্রে যদি বলি, যদি কোনো মাইসের ক্ষেত্রে 19 থেকে 20 দিনের মাথায়, হ্যাঁ 19 থেকে 20 দিনের মাথায় গ্যাস্ট্রুলেশন হয়, কোনো জাইগোট থেকে গ্যাস্ট্রুলেশন হয় 19 থেকে 20 দিনের মাথায়, এবং সেই অ্যানিমেলটা যদি ট্রানজেনিক উপায়ে তৈরি হয়, তাহলে সেটা একটা ফিমেল র্যাট সে বুঝতে পারবে না। কিরম হলো দেখ, একটা ফিমেল র্যাট সে একটা ওভাম সিক্রিট করলো, একটা স্পার্ম এলো, তাকে ফার্টিলাইজড করলো, কিন্তু আমি যদি ট্রানজেনিক অ্যানিমেল তৈরি করি, এদের থেকে যে জাইগোটটাকে আমরা পেয়েছি, সেই জাইগোটটাকে ফিমেলের বডিতে রাখতে পারবো না। এবং কি বলেছি যে ট্রানজেনিক অ্যানিমেল অলওয়েজ, বা ধরতে পারিস 100% না হলেও 99.99% ক্ষেত্রে তারা ট্রানজেনিক, কেন না তারা স্পিডে বাড়ে। এই ক্ষেত্রে 19 থেকে 20 দিনের মধ্যে যদি তার গ্যাস্ট্রুলেশন হয়, তার মানে সেটা নর্মাল গ্যাস্ট্রুলেশন নয়, সময়টা অনেক কম লাগছে। তো তখন ধরে নিতে হবে সেটা ট্রানজেনিক, অর্থাৎ সেটা
আইভিএফ করা হয়েছে, শরীরের বাইরে তার নিষেক করা হয়েছে। তাহলে শরীরের বাইরে নিষেক হচ্ছে, অত কম সময়ের মধ্যে ফিমেলটা সেটা বুঝে উঠতে পারে না। ফিমেলটা তখন ভাবে যে সে প্রেগনেন্ট, এবং তার তখন যে হরমোনগুলো, যে সমস্ত হরমোনগুলো ক্ষরণ হওয়ার কথা, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, যদি আমি হিউম্যানের ক্ষেত্রে ভাবি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন এইচসিজি, বা সিজি যদি ধরি কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, মাইসের ক্ষেত্রেও হয় একই হরমোন, সেই হরমোনগুলো বেরোতে থাকে। এটাকে আমরা সিউডো প্রেগনেন্ট ফিমেল বলি। এই সিউডো প্রেগনেন্ট ফিমেলের মধ্যে আমরা কি করব, মানে এটাকে কেন আমরা নিয়ে এলাম স্টেপের মধ্যে, না সিউডো প্রেগনেন্ট ফিমেলগুলোই নকআউট মাইসকে ইমপ্ল্যান্টেশন করতে পারে সব থেকে ভালো, কারণ তারা নর্মাল প্রেগনেন্ট নয়। এবং যদি কোনো মাইস প্রেগনেন্ট না হয়, তাহলে তুই তাকে এই হরমোনগুলো দিয়ে তোকে থেরাপি করতে হবে, তাই না? তুই কি চাইছিস, যে তোর যে নকআউট মাইসটা রয়েছে, ধর এটা একটা নকআউট মাইস, তো তাকে চাইছিস যে এই মাইসটাকে তুই চাইছিস যে আমি এটাকে, মানে এর একটা ভ্রূণ, এর একটা এমব্রায়ো, ঠিক আছে, এর একটা এমব্রায়ো তুই চাইছিস এটাকে আমি ইমপ্ল্যান্ট করব। তুই ইমপ্ল্যান্ট করার জন্য সারোগেট মাদার লাগে, এখানে তো সারোগেট মাদার নেই। তাহলে তুই কি করবি, সিউডো প্রেগনেন্ট ফিমেলকেই তোকে ভরসা করতে হবে, যে হলো এই কাজটা তোকে করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে সিউডো প্রেগনেন্ট ফিমেল যার মধ্যে হরমোনাল লেভেলগুলো সব ঠিকঠাক আছে, ইভেন তুই ওই সিউডো প্রেগনেন্ট ফিমেলের যে অরিজিনাল, যদি প্রেগনেন্ট হতো তার যে এমব্রায়ো বা জাইগোট, সেই জাইগোটেও তুই নকআউট মাইস তৈরি করতে পারিস, ম্যাক্সিমাম সেটাই করা হয়। মানে যারই ওভাম, সেই ওভামটা নিয়েই নকআউট মাইস তৈরি করা হয়। হলো? আচ্ছা, তাহলে নকআউট মাইস এইভাবে তৈরি করা হলো। তোদের কি দেবে, তোদের একদম নকআউট মাইসের প্রসিডিওর দেবে, ঠিক আছে, একদম প্রসিডিওর দেবে। প্রসিডিওরটা স্টার্ট করবি কোথা থেকে, স্টার্ট করবি ব্লাস্টুলা থেকে। স্টার্ট করবি ব্লাস্টুলা থেকে। এই ব্লাস্টুলার, রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড করছে। এই ব্লাস্টুলার যে সেলগুলো আছে না, এই ভেতরের যে সেলগুলো, এখানে যে সেলগুলো আছে, সেই সেলগুলোকে তুই আলাদা কর, ব্লাস্টোডিস্কের সেল। তাহলে সেল অফ ব্লাস্টোডিস্ক, তাকে তুই আলাদা কর। এবার কি করবি, সেই ব্লাস্টোডিস্কের সেলগুলোকে তুই একটা পেট্রি ডিশেতে নে, ঠিক আছে, এর মধ্যে তুই ব্লাস্টোডিস্কের সেলগুলোকে নে, যে হচ্ছে অ্যানিমেলটা তৈরি করতো, নিলি। নেক্সট এর মধ্যে যে জিনগুলো আছে, সেই জিনগুলোকে ইলেকট্রোপোরেশন বলে একটা পদ্ধতি আছে, ইলেকট্রোপোরেশন, এটা ইলেকট্রোপোরেসিস নয়, ইলেকট্রোপোরেশন বলে যে টেকনিকটা আছে বা যে পদ্ধতিটা আছে, সেটা দ্বারা এই জিনগুলোকে তুই ইনঅ্যাক্টিভ করতে পারিস। শুধু ইনঅ্যাক্টিভেশন প্রসেস নয়, এটা মানে জিন সেপারেশন প্রসেসও বলা হয়। কারণ দেখ, অ্যাক্টিভ জিন থেকে ইনঅ্যাক্টিভ জিনকে তুই আলাদা করছিস, বা কোনো কোনো জিনকে ইনঅ্যাক্টিভ করছিস, মানে বাকিরা অ্যাক্টিভ আছে, তাহলে সেগুলো সেপারেট হয়ে গেল, জিন সেপারেশন প্রসেস। নেক্সট তুই কি করবি, ওই রকম ভাবেই পেট্রি ডিশের মধ্যে সেলগুলো থাকবে, যার মধ্যে জিন ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছে, ওই তথাকথিত নকআউট মাইস তৈরি হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে রিকম্বিনেন্ট চলে আসে, ঠিক আছে, এদের মধ্যে রিকম্বিনেন্ট চলে আসে। কিরম ধরনের রিকম্বিনেন্ট আসে, হোমোলোগাস রিকম্বিনেন্ট চলে আসে। তার মানে আমাদের যে ডিপ্লয়েড সেল আছে, সেই ডিপ্লয়েড সেলের মধ্যে কোনো একটা পার্ট, যে কোনো একটা পার্ট, মানে নয় এপাশের এন অথবা ওপাশের এন, মানে ওয়ান পেয়ার অফ ক্রোমোজোমের যে কোনো একটা ক্রোমোজোমের একটা পার্টের জিন নকআউট হয়, অন্য পার্টের জিনটা নকআউট হয় না ইলেকট্রোপোরেশন প্রসেসের দ্বারা। তার মানে একটা জিন তো রইল যেটা নকআউট হয়নি,
আর একটা জিন রইলো যেটা নকআউট হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হবে। এই ধরনের সমস্যা হলে কি হবে, যে জিনগুলোকে আমি নকআউট করতে চাইছি, তো তাকে আমি কিভাবে নকআউট করব না, রিকম্বিনেশন প্রসেসের মাধ্যমে। দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই প্রসেসটায়, মানে যে ইলেকট্রোপোরেশন প্রসেসটায় খুব কম, মানে খুব কম বলতে খুবই কম ডিএনএ বা তার যে জিনটাকে আমি নকআউট করতে যাচ্ছি সেটা হয়েছে। মানে এখানে ধর এতগুলো আছে, তো এতগুলোর মধ্যে ধরে নে একটাতে হয়েছে, এই যে একটা মাঝখানে ব্লু করেছি, বাকিগুলো সব নর্মাল আছে। নর্মাল ইন দ্য সেন্স ডমিনেন্ট আছে। এবার কেন বলছি ওয়াইল্ড টাইপ মানে কি, আরেকবার আমরা দেখে নিই। ওয়াইল্ড টাইপ, এখানে আমরা যতগুলো জিন ইউজ করছি সবাই এরাম ছিল। আমরা তাকে মাত্র এর মধ্যে ধর যদি 10টাকে আমরা করতে পারি, 10টা সেলকে, 10টার মধ্যে একটি সেলই এরকম করতে পেরেছি, বাকি সব সেলে এরকম কন্ডিশন আছে। তার মানে ওয়াইল্ড টাইপ জিন সেখানে রয়ে গেছে। তাহলে ওয়াইল্ড টাইপ জিন থাকলে আমি কোনো কাজ করতে পারবো না। যে একটা সেল এই যে মাঝে রয়েছে যে একটা সেল রয়েছে, তাকেই আমাকে এর মধ্যে থেকে বার করে আনতে হবে। ঠিক আছে, তাকেই আমাকে এর মধ্যে থেকে বার করে আনতে হবে। তারপর কি করতে হবে, সেই সেলটাকে আমরা একটা কালচার মিডিয়ামে রাখবো। ঠিক আছে, তাকে আমরা একটা কালচার মিডিয়ামে রাখবো, এবং সেই সেলটা কি করবে, তার মতো আরো অনেক সেল সেখানে জন্ম দেবে সেল ডিভিশনের মাধ্যমে। নেক্সট, এখানকার যে সেলগুলো, সেই সেলগুলো মানে এই ধরনের যে সেলগুলো যারা হচ্ছে আমার কি বলবো, হয়ে গেছে রিসিসিভ অ্যালিল যুক্ত, পার্টিকুলার কোনো একটা জিনের রিসিসিভ অ্যালিল যুক্ত, নকআউট জিনের রিসিসিভ অ্যালিল যুক্ত হয়ে, তাকে আমরা নিয়ে কোথায় দেবো না, ব্লাস্টুলার ভেতর ওই জিন ওই সেলগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, ওই সেলগুলোকে দিয়ে দেবো নর্মাল ব্লাস্টুলার ভেতর, যে ব্লাস্টুলা থেকে করেছি সেটাই নয়। ঠিক আছে, আর একটা ব্লাস্টুলাতে, তোরা অন্য একটা ব্লাস্টুলা এঁকে তার মধ্যে করিস, তো সে তাতে দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, এই নকআউট জিনগুলো একটা মানে প্রাদুর্ভাব বা একটা কি বলবো, নকআউট জিনের একটা এক্সপ্রেশন দেখা যাবে। আর তার মধ্যে থাকা যে স্বাভাবিক জিনগুলো আছে, সেই স্বাভাবিক জিনগুলোরও একটা এক্সপ্রেশন দেখা যাবে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে এরকম জিন আছে, কোনো কোনো ক্ষেত্রে এরকম জিন আছে, বা এটার বদলে আমি এরামও ধরতে পারি, এরকম জিন আছে। তাহলে আমি দুরকম প্রোডাক্ট পাবো, একটা ওয়াইল্ড টাইপ প্রোডাক্ট পাবো, একটা রিসিসিভ প্রোডাক্ট পাবো। তবেই আমি নকআউট জিনটাকে আইডেন্টিফাই করতে পারবো, এবং আইডেন্টিফাই করতে পারলে তবেই আমি স্টাডি করতে পারবো। দেখ, কোনো সমস্যা থাকলে বলবি কিন্তু, মানে এগুলো আগে তোরা পড়িসনি। আচ্ছা, নকআউট জিনের মানে জিন তৈরির জন্য কোন সেলকে নির্বাচন করা হয়, এরকম অনেক সময় প্রশ্ন দেয়, যে কি ধরনের সেলকে আমরা নকআউট জিন বা নকআউট মাইস তৈরির জন্য, মানে শুধু মাইস নয়, যে কোনো অ্যানিমেলই করা যায়, মাইসের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হয় বলে মাইসের নামটা চলে আসে। তো কাদের ক্ষেত্রে করা যায়, প্রথমত হচ্ছে মিউট্যান্ট অ্যালিল দেখতে পাবো এমন সেল বাঁচতে হবে। ফার্স্ট কন্ডিশন লিখে রাখ, এটা কন্ডিশন কিন্তু। মিউট্যান্ট অ্যালিল আমরা দেখতে পাবো সেরকম ধরনের সেলকে এখানে নির্বাচন করা হয়। আর সেই সেলটার মধ্যে হোমোলোগাস রিকম্বিনেশন, একটু আগে লিখছিলাম, হোমোলোগাস রিকম্বিনেশন হবে এমন সেলই দরকার। মানে সবসময় যে ডমিনেন্ট মানে একেবারে দুটো অ্যালিলই ডমিনেন্ট এমন নয়, উল্টোও থাকতে পারে। তো যাই হোক, হোমোলোগাস রিকম্বিনেশন বা রিকম্বিনেন্ট এরকম সেল হতে হবে, এবং সেলটা অবশ্যই এমব্রায়োনিক স্টেম সেল হবে। স্টেম সেল বিভিন্ন রকম হয়, অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু অরিজিন, এরকমভাবে আমরা ভাগ করতে পারি। ফাংশনটাই আমরা ম্যাক্সিমাম পড়ি, টোটিপোটেন্ট, প্লুরোপোটেন্ট, মাল্টিপোটেন্ট এগুলো পড়ি, কিন্তু অরিজিন হোমোলোগাস রিকম্বিনেন্ট। হোমোলোগাস রিকম্বিনেন্ট। কিন্তু টোটিপোটেন্ট, মাল্টিপোটেন্ট এগুলো ছাড়াও আরও একরকম আছে, যাকে আমরা বলছি এমব্রায়োনিক স্টেম সেল, আর একটাকে আমরা বলছি স্পার্মাটোগোনিয়াল স্টেম সেল, উগোনিয়াল স্টেম সেল, বোন ম্যারো স্টেম সেল, এরকম অনেক রকমের স্টেম সেল হয়। তো এখানে আমাদের এমব্রায়োনিক স্টেম সেল হতে হবে। আচ্ছা, আর একটা জিনিস লিখে রাখ, কাইমেরাস, CHIMERAS,
RAS, কাইমেরাস। এটার পাশে ছোট করে ড্যাশ দিয়ে এই করে লেখ, হাইফেন দিয়ে লেখ যে এমব্রায়োনিক স্টেম সেলস কন্টেইনিং embryonic stem cell containing knockout mutation are introduced into early mouse embryos, full stop. The resultant mice will be containing tissue derived from both the transplanted embryonic stem cell and host cells. প্যারা চেঞ্জ করে লেখ chimeric mice each heterozygous for the knockout mutation are mated to produce homozygous knockout mice. আচ্ছা এ পর্যন্ত থাক, আর একটুখানি যদি দেখাতে পারি একটু দেখছি দাঁড়া। হ্যাঁ এটা এক্সপেরিমেন্ট হয়, দিতেও পারে পরীক্ষায়, বলা যায় না। তো চেষ্টা করছি একটু শর্টে এক্সপেরিমেন্টটাকে যদি আমি মানে ডেসক্রাইব করতে পারি। আচ্ছা এখানে যেটা বলেছে দেখ, শুরু যেখান থেকে করেছে সেটা ওই আইসোলেশন অফ এমব্রায়োনিক স্টেম সেল, সেখান থেকে শুরু করেছে। এমব্রায়োনিক স্টেম সেলের যে ব্লাস্টোডিস্কের যে স্টেম সেলগুলো আছে সেগুলোকে আইসোলেশন করেছে, তার মধ্যে সেই স্টেম সেলটাকে বেছেছে যেটার মধ্যে রিকম্বিনেশনটা ভালো হয়েছে ইলেকট্রোপোরেশনের মাধ্যমে, এবং সেইটাকে আবার পালন মাধ্যমের মধ্যে মাল্টিপল করেছে। তারপর সেখান থেকে দেখ ইঞ্জেকশনের মাধ্যমে সেটাকে একটা ব্লাস্টুলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নতুন ব্লাস্টুলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং সেখান থেকেই তৈরি হয়েছে একটা ইঁদুর। ঠিক আছে, যে ইঁদুরটা নিজেই নকআউট মাইস, আবার এরকমও বলতে পারি যে নকআউট মাইস তৈরি করবে, কারণ এর মধ্যে দুরকম জিনই রয়েছে, একটা নর্মাল জিন আছে আর একটা এই ইলেকট্রোফোরেশনের মাধ্যমে যে মানে ইনকর্পোরেটেড জিন যেগুলো বলিস না কেন, বা যে জিনগুলো নকআউট হয়ে গেছে সেই মুহূর্তে কাজ করছে না সেরকম জিনও রয়েছে। এদের থেকে মানে এই যে ইঁদুরটা থেকে
যতগুলো ইঁদুর তৈরি হয়েছে, দেখ প্রত্যেক জেনারেশনে যতগুলো ইঁদুর তৈরি হয়েছে তাদের মধ্যে আমরা দুটো আলাদা ভেরিয়েশন দেখতে পাচ্ছি। একটা হোয়াইট কালার দেখছি, প্রত্যেকটা ইঁদুরের মধ্যেই দেখ হোয়াইট কালার দেখছি, একটা ব্রাউন কালার দেখছি। তো বুঝতেই পারছিস এই ইঁদুরটা এখানে ব্ল্যাক দেখাচ্ছে, এটা আসলে ব্রাউন। তার মানে এই ব্রাউন কালারটা যেটা, সেটা ওই এর জন্য ওয়াইল্ড টাইপ জিনের জন্য, আর রিসিসিভ জিনের জন্য হোয়াইট কালারটা হয়েছে। তার মানে এটা নকআউট মাইস হয়ে গেছে। এবার এই নকআউট মাইস যতগুলো হয়েছে তাদের সঙ্গে যদি আমি কোনো নর্মাল ওয়াইল্ড টাইপ, দেখ নকআউট মাইসের মধ্যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এই জায়গাটা খেয়াল কর, এই এই এক্সটাকে খেয়াল করলে বুঝতে পারি। ও ভালো কথা, এটা এক্স এক্স ক্রোমোজোমেই হয়, এটা আমি একদম ভুলে গেছিলাম বলতে। তো এখানে দেখ একটা প্লাস একটা মাইনাস আছে, তার মানে হেটেরোজাইগাস কন্ডিশন আছে। আর এখানে একদম পুরোপুরি দুটোই প্লাস আছে, মানে ডমিনেন্ট আছে। তো এদের থেকে যদি আমি কোনোভাবে নকআউট মাইস থেকে একটা নকআউট মাইসের সঙ্গে একটা ডমিনেন্ট মাইসের, যদি আমরা মানে এটাকেই বলছে কাইমেরিক মাইস, বুঝতে পারছিস তো? এইগুলো হচ্ছে কাইমেরিক মাইস, এটা 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 কাইমেরিক মাউসের সঙ্গে একটা নর্মাল মাইসের যদি আমরা ক্রসব্রিড করি, তাহলে কখনোই আর কাইমেরিক মাইস আমরা পাবো না। দেখ এরপরে কোনো জায়গায় কাইমেরিক মাউস আর আসেনি। কিন্তু এই কাইমেরিক মাউসের থেকে পাওয়া যে মাইস, তাদের মধ্যে শুধুমাত্র, দেখ শুধুমাত্র এই, আচ্ছা এইটা ভুল দিয়েছে, এটা প্লাস প্লাস হবে না প্লাস মাইনাস হবে, এক মিনিট। 8 ইনব্রিডিং অফ দ্য হেটেরোজাইগাস মাইস, এটা মাইনাস মাইনাস হবে, এটা আর এটা এই দুটো ভুল দিয়েছে। হ্যাঁ মানে এদের যেরকম, সরি প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। যেটা এখানে বলতে চাইলো, এই জেনারেশনটার পর মানে কাইমেরিক মাইসের সঙ্গে বা নকআউট মাইসের সঙ্গে আমরা যদি নর্মাল কোনো ওয়াইল্ড টাইপ মাইসের ক্রসবিট করাই, তাহলে যে মাইসগুলো পাচ্ছি সেই মাইসগুলোর মধ্যে আর ওই দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি না, যদিও তারা হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। ঠিক আছে, হেটেরোজাইগাস কন্ডিশনে থেকেও তাদের মধ্যে ওই দুটো ক্যারেক্টার একসাথে দেখতে পাচ্ছি না। দুটো ক্যারেক্টার তখনই দেখতে পাবো যখন নাকি আমি কোনো নর্মাল একটা মাইসকে নকআউট মাইসে পরিণত করব, এবং সেই নকআউট মাইসের থেকে তার পরবর্তী জেনারেশনটা আসবে, তখনই আমরা ওয়াইল্ড টাইপ এবং রিসিসিভ দুটো ক্যারেক্টার দেখতে পাবো। তা নয়তো কি হবে, এখানে যে ব্যাপারটা ঘটেছে সেখানে কি হচ্ছে না, এখানে নকআউট মাইসই তৈরি হচ্ছে, কিন্তু তাদের মধ্যে সম্পূর্ণভাবে এই প্লাস মানে ওয়াইল্ড টাইপের যে অ্যালিল, সেই অ্যালিলটার কোনো রকম ঘটনা প্রকাশ পাচ্ছে না। তাহলে এখান থেকে যদি আমাকে প্রশ্ন করে যাচ্ছে কাইমেরিক মাইস, কাইমেরিক মাইস আর আর নকআউট মাইস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কাইমেরিক মাইস হচ্ছে সেই সমস্ত মাইস যারা নকআউট মাইস, ঠিক আছে, যারা নকআউট মাইস তাদের ক্ষেত্রে দু রকম ক্যারেক্টারই প্রকাশ পেতে পারে। মানে তারা, আচ্ছা আমি এরকম ধরছি, এরকম ধরছি, ঠিক আছে, যাদের মধ্যে হেটেরোজাইগাস কন্ডিশন রয়েছে এবং হেটেরোজাইগাস কন্ডিশন থাকা সত্ত্বেও এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার দুটোই প্রকাশ পাচ্ছে। কেন না, একটা জিনে দুটো কিন্তু নেই, এটা একটু বোঝ। আমরা কি জানি প্রত্যেক জিনে দুটো করে অ্যালিল থাকে। তো এখানে এই হেটেরোজাইগাস কন্ডিশনটা লিখছে এরকম যে প্লাস বাই মাইনাস, কিন্তু তা নয়। কিছু কিছু সেল আছে যারা হচ্ছে প্লাস, মানে তারা হচ্ছে ডমিনেন্ট, আর কিছু কিছু সেল আছে যারা হচ্ছে রিসিসিভ। তো সেই কারণে দুটো আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা রকমের আমরা কালারেশন দেখতে পাচ্ছি। এই কালারেশন মাইস ছাড়া আমরা নর্মালি আর এক জায়গায় দেখতে পাই, যেটা আমরা লিওনস হাইপোথিসিসের মধ্যে পড়েছিলাম। এক্স ইনঅ্যাক্টিভেশন বলে একটা প্রসেস ছিল লিওনস হাইপোথিসিস, সেখানেও পড়েছিলাম। দেখ একটু মনে পড়বে, বিড়ালের ক্ষেত্রে ছিল নকআউট না, ওটাকে কি বেশ বিড়াল বলে ভুলে গেছি, মনে পড়ছে না এই মুহূর্তে, নামটা মনে পড়ছে। তোরা যদি মনে থাকে আমার একটু বলিস। জেনেটিক্স যেখানে ছিল, যে সেমিস্টারটা আমাদের জেনেটিক্স ছিল, আগেরটাতেই ছিল, সেখানে একটা ছিল এক্স ইনঅ্যাক্টিভেশন লিওনস হাইপোথিসিস, সেইখানে ছিল। বিড়ালটার নাম আমার মনে পড়ছে না। ও কোট কালার ক্যাট, কোট কালার ক্যাট, একটা বিড়ালের মধ্যে অনেক রকম কালারের বিভিন্ন প্যাচ দেখা যায়।
তাহলে ওই এক একটা প্যাচের জায়গায় এক একটা জিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অন্য জিন অ্যাক্টিভ থাকে। এখানেও সেই রকম। তাহলে কাইমেরিক মাইস কারা হলো? কাইমেরিক মাইস হলো যে সমস্ত মাইসের মধ্যে দুরকম কালার দেখা যায়, তারাও নকআউট। অ্যাকচুয়ালি নন কাইমেরিক কারা? যাদের আমরা শুধু নকআউট বলবো না, যেখানে দুটো ডিফারেন্ট অ্যালিল ফর্ম থেকেও, অর্থাৎ হোমোজাইগাস এবং ডমিনেন্ট এবং রিসেসিভ দুরকম অ্যালিল থেকেও তাদের রেজাল্টে আমরা কিন্তু একটা অ্যালিলেরই কালার দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা নকআউট মাইস বলবো। তার মানে তাদের আর একটা পোর্শন, জিনের আর একটা পোর্শন পুরোপুরি ইনঅ্যাক্টিভেশন হয়ে গেছে। সেই ইনঅ্যাক্টিভেশন কে করিয়েছে? কোনো না কোনো প্রোটিন ডমিনেন্ট জিনটাকে কভার আপ করে রেখেছে। মানে তোর যদি এরকম দুটো ক্রোমোজোম থাকে, ঠিক আছে, এরকম দুটো ক্রোমোজোম থাকে, এপাশে ধর ডমিনেন্টটা আছে, এপাশে ধর রিসিসিভটা আছে, রিসিসিভটা ব্ল্যাঙ্ক রেখেছি, ডমিনেন্টটাকে ফুল করে দিয়েছি, তো এইখানটা কি হচ্ছে, একটা প্রোটিন এই জায়গাটাকে কোট করে আছে, যে ডমিনেন্টটাকে প্রকাশ হতে দেবে না, এতে কোনো প্রোটিন তৈরি হতে দেবে না, উল্টো দিকে রিসিসিভ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এটাই হচ্ছে নকআউট মাইসের অ্যাকচুয়াল ঘটনা। তো এই আমাদের সিলেবাসে পড়তে হবে। আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটাও খুব সহজ, নকআউট মাইসের থেকেও সহজ, আর সেটা আমরা কিছুটা পড়েছি অলরেডি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সিডিএনএ লাইব্রেরি। এই টপিকটা আমরা সিডিএনএ যখন পড়ি তখন একটুখানি পড়েছিলাম অনেকেই। সিডিএনএ ব্যাপারটা যারা ভুলে গেছি বা হয়তো ক্লাসটা সেইভাবে মনে নেই, তাদের জন্য বলে দিচ্ছি। সিডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। সিডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ, পরিপূরক ডিএনএ। এবারে কি বলেছে টপিকটা? বলেছে সিডিএনএ এর কথা বলেনি, বলেছে সিডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, খুব বেশি সময় নেবো না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যদি খুব ইজিলি ব্যাপারটা বলতে চাই, তাহলে সিডিএনএ তৈরি হয় সবসময় এমআরএনএ থেকে। ঠিক আছে, এমআরএনএ, আমি প্রসিডিওরটা এঁকে আর দেখাচ্ছি না। এমআরএনএ যদি কারোর মনে হয় বলবি, এঁকে দেখাবো। যেখান থেকে এমআরএনএ একটা স্ট্যান্ড থাকে, অবশ্যই সিঙ্গেল স্ট্যান্ড এমআরএনএ হয়, তার পরিপূরক আর একটা স্ট্যান্ড প্রথমে তৈরি হয়। নেক্সট এই পরিপূরক স্ট্যান্ডটা মানে এমআরএনএ থেকে আলাদা হয়ে যায়, এবং এই পরিপূরক স্ট্যান্ডটা আরও বড় হতে থাকে, এবং একটা সময় পর কি হয়, পরিপূরক স্ট্যান্ডটা বেন্ট হয়ে যায়, বেন্ট হয়ে গিয়ে নিজেদের মধ্যে এইরকমভাবে একটা বন্ডিং তৈরি করে, মানে তলার দিকে এরকমভাবে বেন্ট হয়ে যায়। ঠিক আছে, এইভাবে তলার দিকে বেন্ট হয়ে যায়, বেন্ট হয়ে গিয়ে নিজেদের মধ্যে একটা বন্ডিং এরকম তৈরি করে ফেলে। কিন্তু সমস্যা হলো এই কোণটা, এই কোণটাকে হটানোর জন্য S1 নিউক্লিয়াস প্রয়োগ করতে হয়, করলে একটা ডবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি হয়ে যায়। এখানে যে ডবল স্ট্র্যান্ড ডিএনএটা তৈরি হয়, তার মধ্যে ওই এমআরএনএরই সমস্ত কোড রয়েছে। তো তার জন্য এই ডবল স্ট্র্যান্ড ডিএনএটাকে আমরা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ বলে থাকি। আচ্ছা, আর একটা প্রশ্ন এখান থেকে মনে আসছে, তো তোরা একটু লিখে নে, অ্যান্সারও কর। যে আর ডিএনএ এবং সিডিএনএ এই দুটো সম্বন্ধে মানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন আসে। যেমন ধর, প্রথমে তো আসবে কি আর ডিএনএ কি বা সিডিএনএ কি, এরকম প্রশ্ন আসবে। দ্বিতীয়ত হচ্ছে যে আর ডিএনএ সিডিএনএ এর ক্যারেক্টার। তৃতীয়ত হচ্ছে পার্থক্য, পার্থক্য করলে মোটামুটি সবকটাই কভার আপ হয়ে যায়, তো সেটা করতে পারিস। ইউজ, ঠিক আছে, ব্যবহার কি হয়, কোথায় ব্যবহার হয়, দুটোই বায়োটেকনোলজিতে ইউজ হয়, তো দুটোই একটু ভালো করে পড়ে রাখিস। হ্যাঁ, তো আমরা যে টপিকটা এখন পড়ছি সেটা হচ্ছে সিডিএনএ লাইব্রেরি। আমরা যে সমস্ত প্লাজমিড ডিএনএ ইউজ করি, সেই প্লাজমিড ডিএনএ গুলো ব্যাকটেরিয়া থেকে আমরা পাই, তাই তো। আর সেখানে কোনো না কোনো জিনযুক্ত ডিএনএর কোনো ছোট অংশ যখন আমরা সেই প্লাজমিড ডিএনএর সঙ্গে জয়েন করি, তখন সেটা হয়ে যায় রিকম্বিনেন্ট ডিএনএ। এখন কথা হলো যে জিনের যে অংশটা আমি সেখানে যুক্ত করব, সেই যুক্ত করার জন্য একটা ছোট জিন আমার দরকার, আর প্লাজমিড ডিএনএটাকে কাটার দরকার। প্লাজমিড ডিএনএটাকে কাটা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা,
কিন্তু যে জিনটাকে আমি যুক্ত করব সেই জিনটা আমি পাবো কোথা থেকে? মনে কর ইনসুলিন উৎপাদনকারী জিন, খুব কমন জিনিস দিয়ে উদাহরণগুলো পড়লে মনে থাকে ভালো। ইনসুলিন উৎপাদনকারী জিন বা এমন কোনো জিন যেটা দিয়ে হচ্ছে প্রোজেস্টেরন বা টেস্টোস্টেরন এই ধরনের জিনিস তৈরি, ধর প্রোজেস্টেরন তৈরি করা যায়। তো আমি হঠাৎ করে প্রোজেস্টেরন কেন করতে যাবো? ইনসুলিনের ব্যবহার তো আমরা জানি, প্রোজেস্টেরনেরও কিন্তু ব্যবহার আছে। প্রথমত ল্যাবরেটরিতে যে মানে ইঁদুরগুলোর ওপর আমরা হরমোন থেরাপি করে মানে জিনের এক্সপ্রেশন বুঝি, সেখানে তো লাগেই। দ্বিতীয়ত বিভিন্ন রকম পিল তৈরি করতে, বিভিন্ন ট্যাবলেট তৈরি করতে প্রোজেস্টেরন ইউজ হয়। কারণ আমরা ওই জানি গর্ভনিরোধক হিসেবে আমরা বিভিন্ন রকম প্রোজেস্টেরনের পিল দেখেছি মার্কেটে আছে। তো সেই জিনিসগুলো তৈরি করতেও প্রোজেস্টেরন লাগে। এখন ধর কোনো একটা মেয়ে, তাকে, তার কাছে যদি কেউ গিয়ে বলে যে তুই তোর প্রোজেস্টেরনগুলো আমাকে দে, সে কি দেবে? না, দিতে পারবে, কোনোটাই নয়। তাহলে প্রোজেস্টেরন তৈরি করতে হবে। প্রোজেস্টেরন তৈরি করতে গেলে আমার কি দরকার? সেই মেয়েটার থেকে আমাকে একটা কোষ নিতে হবে, এবং সেই কোষের মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন জিনটা প্রোজেস্টেরন তার শরীরে তৈরি করছে। তো সেই জিনটাকে আমার কেটে বার করে নিতে হবে। নেক্সট সেটাকে আমাকে পিসিআর করতে হবে, করে অনেকগুলো মানে কপি তৈরি করতে হবে। সেই কপিগুলো আমি নিশ্চয়ই ব্যবহার করব। তো প্রতিবার এরকম করতে গেলে একটা করে আমাকে সেল নিতে হবে, সেই সেলের মধ্যে থেকে জিনকে আইডেন্টিফাই করতে হবে। অনেক শক্ত কাজ। এবং অনেক সময় কি হয়, কাটাকুটি করতে গেলে জিনগুলোকে যখন আমরা কোনো এনজাইম দিয়ে বার করে আনি, তখন অন্য কোনো জিনের একটা পার্ট সেখানে চলে আসতে পারে, অথবা যে জিনটাকে আমি কাটতে চাইছি সেই জিনটা কমপ্লিট না এসে তার একটা আংশিক অংশও চলে আসতে পারে। তো যদি এরকম সমস্যা প্রত্যেকবারে হয়, তা আমরা প্রোডাক্ট তো ভালো পাবো না, প্রোডাক্ট ভুলভাল পাবো। সেই জন্য আমাদের যেটা করতে হবে, যে যে সমস্ত জিনগুলো দরকার, যেমন একটু আগে প্রোজেস্টেরনের কথা বলছিলাম তার জিন, ইনসুলিনের জন্য জিন, বা অন্যান্য এরকম তো জিন, অনেক রকম জিন আমাদের কাজে লাগে। ক্যান্সার কে দমন করার জন্য যে সমস্ত টিউমার সাপ্রেসার জিন থাকে, সেই সমস্ত জিন, এইরকম ধরনের যে জিনগুলোর প্রয়োগ হয় আর কি, জিন থেরাপিতে প্রয়োগ হয়, এই ধরনের জিনগুলোকে আমি কি করতে পারি, পিসিআর করে অনেক কপি রেখে দিতে পারি, তাই না? সেই জিনগুলোকে আমি আলাদা করে রেখে দিতে পারি। তাহলে কমপ্লিমেন্টারি ডিএনএ, সরি কমপ্লিমেন্টারি নয়, ওই সমস্ত জিন, যে জিনগুলোর আমি চাইছি আর কি, মানে কপি চাইছি, তাহলে আমার পিসিআর করে করে রেখে দিতে হবে। কিন্তু জিনকে রাখাও খুব মুশকিল। জিন রাখা যায়, জিন ব্যাংক বলে ব্যাংক আছে যেখানে জিন রাখা যায়, কিন্তু সেটা সমস্যাজনক। কেন সমস্যাজনক? কারণ মিউটেশন যে কোনো সময় হতে পারে, সেটা জিন ব্যাংকে রাখলেও হতে পারে। তাহলে মিউটেশন হলেই জিনটা চেঞ্জ হয়ে যাবে। আরএনএ তে কোনো দিন মিউটেশন হয় না, সেই জন্য আরএনএ সব থেকে সেফ। তো আমি কি করলাম, ধর কোনো একটা ফিমেলের বডি থেকে আমি আরএনএ সংগ্রহ করলাম, ডিএনএ নয়, আরএনএ সংগ্রহ করলাম। কি আরএনএ? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এবং মেসেঞ্জার আরএনএ সংগ্রহ করা ডিএনএ থেকে সহজ। একটা বিরাট বড় মানে দলা পাকানো সুতো থেকে তার মাঝখানের একটা গেঁটকে খুঁজে বার করার থেকে অনেকগুলো ছোট ছোট কাটা সুতোর মধ্যে একটা যদি অন্য সুতো খুঁজতে হয়, সেটা অনেক ইজি হবে। তো সেই কারণে এমআরএনএ অনেক ইজি, এবং এমআরএনএ কেও আমরা জিন ব্যাংকের মধ্যে রেখে দিতে পারি। তো এমআরএনএ থেকে আমি কি করব, যখন আমার প্রয়োজন হবে ডিএনএটা, এমআরএনএ থেকে আমি তখন একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে নেব। নেক্সট তার আমি পিসিআর করব, এবং এমআরএনএ সবসময় অ্যাভেলেবেল। কারণ কি, প্রত্যেকটা ফিমেলের বডিতে প্রোজেস্টেরন, প্রত্যেকটা মেল ফিমেল উভয় বডিতে তোর ইনসুলিন, এর যে জিনের জন্য যে এমআরএনএ, সেই এমআরএনএ গুলো অ্যাভেলেবেল। কিন্তু একটা এমআরএনএ ওয়ান টাইমসই প্রোটিন তৈরিতে কাজ করতে পারে, ওয়ান টাইমস প্রোটিন ফরমেশন বলছি না, ওয়ান টাইমস প্রোটিন সিনথেসিসে কাজ করতে পারে। মানে একবারেই যতটা প্রোটিন হয়ে গেল, তারপর আরএনএটা কোনো না কোনো সময় কোনো আরএনএস দ্বারা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আমি যে আরএনএ গুলো পাচ্ছি, সেগুলোকে আমি আলাদাভাবে রেখে দিচ্ছি, কনজার্ভ করে রাখছি বা প্রিজার্ভ করে রাখছি, এবং সেখান থেকে আমি কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে নিচ্ছি, তারপর তার কপি তৈরি করে অ্যাপ্লাই করছি। তো এই রকম বিভিন্ন জিনের ক্ষেত্রে যদি আমি আলাদা আলাদাভাবে আরএনএ গুলো কালেকশন করে রাখি, এবং সেই আরএনএ সেই জিনটাকেই ডিনোট করবে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরির মাধ্যমে, তো সেই আরএনএ গুলোকে যদি আমি কালেকশন করে রাখি, এবং শুধু আরএনএ কালেকশন না, আরএনএ থেকে আমি কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে পারি, তাহলে একটা লাইব্রেরি তৈরি হয়ে যাবে
ঠিক যেমন বইয়ের লাইব্রেরি থাকে আমাদের কলেজে স্কুলে, যেখানে বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন সাবজেক্টের ওপর একাধিক বই আছে, ঠিক তেমনই এখানে বিভিন্ন জিনের ওপর আমি একাধিক কমপ্লিমেন্টারি ডিএনএ অথবা এমআরএনএ আমরা পেতে পারি। এমআরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে নেওয়া যায়। তো এই পুরো এন্টায়ার ব্যাপারটাকে আমরা সিডিএনএ লাইব্রেরি বলছি। সিডিএনএ লাইব্রেরির জন্য তৈরির জন্য আমাদের কিছু প্রসিডিওর বা স্টেপস কিছু স্টেপস আমাদের মানতে হবে, মানে যে স্টেপসগুলো ধরে করা হয়। স্টেপস ফর কনস্ট্রাকশন অফ এ সিডিএনএ লাইব্রেরি, ঠিক আছে? তো তার মধ্যে ফার্স্ট যে স্টেপ, আমি এমনি মুখে বলছি, তোরা লেখা দেখে দেখে লিখতে আরো অসুবিধা হবে। extraction of mRNA from the eukaryotic cell. Extraction of mRNA from the eukaryotic cell. তো এটা কি না, এটা হচ্ছে যতগুলো এমআরএনএ আছে সবকটাকে আমরা সেখান থেকে এক্সট্র্যাক্ট করে নিলাম, বার করে নিলাম। নেক্সট কি করব, তার মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে কোন এমআরএনএটা আমার দরকার, যেরকম একটু আগে বলছিলাম। এবারে আর একটা প্রসিডিওরও হতে পারে, এটা ছাড়া আর একটা প্রসিডিওরও হতে পারে। এক মিনিট, নেক্সট প্রসিডিওরটা দাঁড়া, খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট কর। হ্যাঁ, আর একটা হতে পারে কনস্ট্রাকশন অফ সিডিএনএ। কনস্ট্রাকশন অফ সিডিএনএ একই 1 নম্বর পয়েন্টে? না না না, 2 নাম্বার, এটা 2 নাম্বার। ওটা তো আমরা এমআরএনএ পেয়ে গেলাম। কনস্ট্রাকশন অফ সিডিএনএ from the extracted mRNA, from the extracted mRNA। যে এমআরএনএ গুলো আমি পেয়েছি তার থেকে আমি ডিএনএ এক্সট্র্যাক্ট করলাম, হলো? এই প্রসিডিওরটা করার পরে আমাকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে, মানে 2 এর আন্ডারেই বলতে পারিস, মেনটেন করতে হবে। কি করতে হবে, এখানে আমরা আরএনএস এর ইউজ করব, আরএনএস তার ইউজ করব যাতে করে কোনো আরএনএ আর সেখানে না থাকে, এটা ফার্স্ট কাজ। এরপর কি করব, এখানে সেলফ প্রাইমিং মেথড বলে একটা মেথড আছে, সেই মেথডটা ইউজ করব। সেলফ প্রাইমিং মেথড মানে কিরকম দেখ, সেলফ প্রাইমিং মেথড মানে তুই কোন একটা প্রাইম সেখানে অ্যাড করবি, ঠিক আছে? কোথায় অ্যাড করবি, যে ডিএনএটা তো সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ যেটা তুই তৈরি করেছিস, আরএনএ বাদ দিয়েছিস, দিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করেছিস সেখানে, তাহলে সেখানে একটা প্রাইম অ্যাড করবি। সাধারণত সেই প্রাইমটা কি হবে, অ্যাডেনিন, অথবা কি হতে পারে থাইমিন। এই দুটোর বাইরে হয় না, পলি এ টেল হয়, আর এ যদি থাকে তাহলে তো টিও হবে। হয়ে গেল, সেল প্রাইমিং হয়ে গেল। তারপর কি করবি, তারপর হচ্ছে হোমো পলিমার টেলিং তৈরি করবি। হোমো পলিমার LING, তাই তো, এল এর দুদিকে দুটো আই আছে। টেলিং তৈরি করবি মানে যে ডিএনএটা তোর হয়েছে এরকম হয়েছে, তার এখানে আর একটা তোকে এই টেল অংশটা এখান থেকে এতটা তৈরি করতে হবে। হয়ে গেল, হোমোপলিমার টেলিং হয়ে গেল। হোমোপলিমার টেলিং যদি তোর হয়ে যায় তাহলে এখানে প্রায় সব কাজ শেষ। তারপরে 3 নম্বর যে প্রসিডিওর, 3 নম্বর না সরি, আর একটা যে এখানে আর একটা প্রসিডিওর করতে হবে, সেটা হচ্ছে র্যাপিড অ্যাম্প্লিফিকেশন করতে হবে। তো সিডিএনএ তৈরি হয়ে গেছে, তো সেই সিডিএনএটার পিসিআর করতে হবে, র্যাপিড অ্যাম্প্লিফিকেশন করতে হবে। তো পিসিআর এর পরিবর্তে আর একটা মেকানিজম এখানে
অনেকে আর কি বসায়, তাকে বলা হচ্ছে র্যাপিড অ্যাম্প্লিফিকেশন অফ সিডিএনএ এন্ড, আর এ সি ই, র্যাপিড অ্যাম্প্লিফিকেশন অফ সিডিএনএ এন্ড। ঠিক আছে, তাহলে কি কি হলো, আর এ সি ই, রেস, তাই তো। রেস থেকে এরকম প্রশ্ন দেয়, 3' রেস কি? যেহেতু 3' থেকে করা হয় কাজটা, 3' রেস বলে। ব্যাস, এই মোটামুটি শেষ। 5' রেসও দিতে পারে, অপোজিটটাকে 5' রেস বলে, ওটাও লিখে রাখতে পারিস। এটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপ হচ্ছে ক্লোনিং অফ সিডিএনএ। এবারে আমরা সিডিএনএ এর ক্লোনিং করব। তো ক্লোনিং করতে গেলে তোরা তো অনেকে প্রজেক্ট করেছিস, কলেজেও পড়িয়েছে, ক্লোনিং করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএ লাগে। ঠিক আছে, একটা লিঙ্কার ডিএনএ লাগে। লিঙ্কার ডিএনএ বা লিঙ্কার, সরি, কেইআর, লিঙ্কারের জন্য আমরা যে আহ, এটা ইউজ করি, যে এনজাইমটা ইউজ করি, তাকে আমরা বলি আরএনএসএইচ। ঠিক আছে, আরএনএসএইচ, এইটা আমরা লিঙ্কার তৈরির জন্য ব্যবহার করি। তারপরে কি করব আমরা, ক্লোনিং করার পরে সেখানে আমাকে, মানে ক্লোনিং করার জন্য সেখানে আমাকে রেস্ট্রিকশন সাইট খুঁজতে হবে। সেই রেস্ট্রিকশন সাইটে কাটতে হয়, বিভিন্ন রকম রেস্ট্রিকশন সাইট আছে, সেই রেস্ট্রিকশন সাইট লাগে। তাহলে এখানে এমবেডিং প্লাস রেস্ট্রিকশন সাইট, এই দুটো আমার লাগছে। তারপর আমি কি করছি, তারপরে আর কিছু তো আর কিছু লাগে না। আর একটা প্রসেস এখানে মানে অনেক সময় প্রয়োজন হয়, সেটা হলো হোমো পলিটেল, আগের বারের মতোই। ঠিক আছে, হোমো পলিটেল এখানেও তৈরি করতে হয়। এটা নেসেসারি নয়, যেটা নেসেসারি সেটা হলো এইটা, এটা। একটা সিডিএনএ ক্লোনিং করতে গেলে এই দুটো নেসেসারি। ব্যাস, প্রসিডিওর বা স্টেপ হয়ে গেল। আর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সিডিএনএ লাইব্রেরি, তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা প্রশ্ন আসে। এটা আমার কাছে খুব যে একেবারে সুন্দর করে লেখা আছে এমন নয়, নোটস দিতে হবে, নোটস দিলে আমি এই পার্টটা অ্যান্সার তোদের পাঠাতে পারবো। এই মুহূর্তে আমার কাছে অ্যান্সার নেই। আর এটা ছাড়াও যে প্রশ্নটা আসে, যেটা খুব ভালো প্রশ্ন, বা বলতে পারিস যে চান্স খুব বেশি যেটা আসার, আম, তাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন অফ সিডিএনএ লাইব্রেরি। ঠিক আছে, এটা এটা খুব আসে। এবং সিডিএনএ লাইব্রেরির অ্যাপ্লিকেশন তুই যে কোনো বইতেই খুঁজে পাবি। তার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন রকম জিনের ডিসকভারি, যত রকম জিন আছে তাদের ডিসকভারি করা হয়েছে। এবং আর একটা নাম পাবি, নোভেল জিন। ঠিক আছে, নোভেল গ্যাস নিশ্চয়ই শুনেছিস, সেরকম নোভেল জিন, মানে কিছু কিছু জিন আছে যেগুলোকেই নাকি মডিফাই করে অন্যান্য জিন তৈরি করা হয়েছে, তাদের আমরা নোভেল জিন বলি। এইটা ফার্স্ট পয়েন্টে পাবি। এছাড়া তোরা পেতে পারিস যে সেখানে এমআরএনএ থেকে ডিএনএ তৈরির প্রস্তুতি সম্বন্ধে কিছু জ্ঞান আহরণ করা যায়, এরকম ধরনের কিছু পাবি। অল্টারনেটিভ স্প্লাইসিং সম্বন্ধে এখানে ডিটেলসে জানা যায়। স্প্লাইসিং আমরা পড়েছিলাম, তার একটা স্প্লাইসিং হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং, আর একটা ইন্টারমিডিয়েটেড বলা হয়। আহ, যাই হোক, সেটা অন্য জিনিস, এটা অল্টারনেটিভ স্প্লাইসিং, সেই ব্যাপারটাকে বোঝা যায়। আম, আর যদি কোনো জিন বিভিন্ন সেলে বা বিভিন্ন টিস্যুতে রিপিট থাকে, সেই রিপিট জিনগুলো সম্বন্ধেও এখানে জানা যায়। এরকম আরো অনেক পয়েন্ট আছে, আমার যে কটা পয়েন্ট মনে হলো যে প্রথমের দিকে পয়েন্ট, সেই প্রথমের দিকে পয়েন্টগুলো বললাম। আর এখানে এখানে আর সেরকম কিছু নেই।
চলো রেকর্ডিং অফ করলাম।